দুপুরবেলায় অতিরিক্ত সূর্যের উত্তাপে সৃষ্টি হয়েছে ভ্যাপসা গরম। প্রকৃতির সবুজ গাছপালাগুলো যেন নীরব নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কোনো গাছের একটা পাতাও নড়ছে না। গাছগুলোকে দেখে মনে হচ্ছে ওরা বাধ্য হয়ে তীব্র সূর্যের অসহনীয় তাপদাহ নীরবে সহ্য করে যাচ্ছে। এই প্রখর সূর্যের তাপ সহ্য করে রাস্তা দিয়ে হেঁটে চলেছে মেহরিমা আর ওর জানে জিগার বেস্টি ত্রিধা। মাত্রই কলেজের ক্লাস শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে ওরা, কিন্তু আজ 5 মিনিট হাঁটতে যেয়েই হাঁপিয়ে উঠেছে দুজন। ঘেমে নেই, খুবই বাজে অবস্থা। রাস্তায় একটা ভ্যানেরও দেখা নেই। মেহরিমার বাড়ি থেকে হেঁটে কলেজে আসতে বেশ 20 মিনিট সময় লাগে, আর ত্রিধার আসতে 10 মিনিট মতো সময় লাগে। আর ছাতা না নিয়ে আসাতে নিজেকে নিজেই কয়েক দফা বকা দিয়ে নিল মেহরিমা। কিন্তু গতরাতে দীর্ঘ বর্ষণের পর এতটা প্রখর উত্তাপ নিয়ে সূর্য উঠবে কে জানত। সকালেও তো প্রকৃতি ঠান্ডা ছিল। দুজন ক্লান্ত থাকায় আজ আর কেউ তেমন কথা বলে না। মুখে বিরক্ত ভাব ফুটিয়ে তুলে দিব্যি হেঁটে চলেছে দুজন। আরও 2 মিনিট হেঁটে গ্রামের মোড়ে আসতেই ওদের থেকে 5 অথবা 6 হাত দূরে অতি পরিচিত একটা গাড়ি লক্ষ্য করতেই থমকে দাঁড়িয়ে পড়ে মেহরিমা। দীর্ঘ 8 মাস পর সেই চিরচেনা সাদা বিএমডাব্লিউটা চক্ষুগোচর হয়। মেহরিমার বক্ষস্থলে ভয়, ভালো লাগার সংমিশ্রণে এক অদ্ভুত অনুভূতির শিহরণ বয়ে যায়। ওর মনে পড়ে যায় সেই 5 বছর আগের কথা। মেহরিমা তখন সবেমাত্র ক্লাস 7-এ উঠেছে। ত্রিধার জ্বর আসায় সেদিন স্কুলে আসতে পারেনি, তাই মেহরিমা একা একা এসেছিল স্কুলে। স্কুল ছুটির পরে ওদেরই পাড়ার এক ছেলে বন্ধু রাকিবের সাথে রাস্তায় হাসাহাসি করতে করতে বাড়ি ফিরছিল ছোট্ট মেহরিমা। ওদের স্কুল থেকে 3 মিনিট মতো হাঁটলেই একটা বড় বটগাছের দেখা পাওয়া যায় রাস্তার পাশে। সেটার পাশে দিয়ে হাঁটার সময় হঠাৎই একটা গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর শুনে কেঁপে ওঠে ছোট্ট মেহরিমার বক্ষস্থল। মেহরিমা কণ্ঠস্বর লক্ষ্য করে পাশে তাকাতেই দেখতে পায় গ্রামের অনেকগুলো ছেলে একসাথে একজনকে ঘিরে দাঁড়িয়ে আছে। তাদের সাথে চৌধুরী বাড়ির 2 ছেলে তাবান আর তাইফকে লক্ষ্য করতেই মেহরিমার মুখে হাসি ফুটে ওঠে। বিনিময়ে তাবান আর তাইফও মুচকি হাসে, কিন্তু গাড়ির হুডের উপর বসে থাকা ছেলেটার নীল চোখের তীক্ষ্ণ দৃষ্টি লক্ষ্য করতেই মেহরিমার হাসি বন্ধ হয়ে যায়। ছেলেটাকে চিনতে একটুও সময় লাগেনি মেহরিমার। তাহমিদ ত্রিদিত চৌধুরী। এই ছেলেকে শুধু মেহরিমা কেন, গ্রামের প্রতিটা মানুষ হাড়ে হাড়ে চেনে। এই পুচকে মেয়ে, এদিকে আয়। মেহরিমা ভয়ে ভয়ে পালিয়ে যেতে নিলেই এক ধমক লাগায় হৃদিত। ততক্ষণে রাকিব দৌড়ে পালিয়েছে। জমের সামনে সে কিছুতেই যাবে না। একা থাকায় মেহরিমের এবার আরও বেশি ভয় লাগতে শুরু করে। মেহরিমা ভয় পাচ্ছে বুঝতে পেরে হৃদিত ওর গম্ভীর কণ্ঠস্বর হালকা নরম করে জিজ্ঞাসা করে, নাম কি? মেহরিন শেখ নীলাক্ষী। টাকলু চেয়ারম্যান জলিল শেখের ছোট মেয়ে? হৃদিতের কথা শুনে সবাই হো হো করে হেসে ওঠে। নিজের বাবাকে নিয়ে এমন কথা শুনে মেহরিমার মুখটা মলিন হয়ে যায়। বাবাকে বড্ড ভালোবাসে কিনা, তবুও মলিন মুখে হ্যাঁ সূচক মাথা নাড়ায়। কোন ক্লাস? 7। বড্ড ছোট। পাশের ছেলেটা গিয়েছিল? আপনাকে কেন বলবো? মেহরিমার কথা শেষ হওয়ার সাথে সাথেই ওর গালে 5টা আঙ্গুলের ছাপ বসে যায়। গালে হাত দিয়ে এবার বেশ শব্দ করে কেঁদে দেয় ছোট্ট মেহরিমা। আমার মুখে মুখে তর্ক করা একদম পছন্দ না। নেক্সট টাইম যেন ওই ছেলের সাথে আর না দেখি। বাসায় যা, বরফ লাগিয়ে নিজ গালে। হৃদিতের কথাগুলো মেহরিমা আদৌ শুনল কি শুনল না কে জানে। সেই থাপ্পড় খেয়ে দীর্ঘ 1 সপ্তাহ জ্বরে ভুগেছিল মেহরিমা। সেদিন থেকে ওই মানুষটাকে জমের মতো ভয় পায় মেয়েটা। তবে সেই এক থাপ্পড়ে কাজ হয়েছিল বটে। তারপর থেকে মেহরিমার কোনো ছেলের সাথে কথা বলা তো দূর, তাকায় অবধি না। তাকাবেই বা কি করে, মনে যে শুধু একজনের রাজত্ব চলে। থাপ্পড় খেয়ে প্রেমে পড়েছে, এই কথা শুনলে মানুষ নির্ঘাত মেহরিমাকেই পাগলি বলবে। তাতে মেহরিমার কি? কথাগুলো মনে করে মুস্কি হাসে মেহরিমা। এই মেহ বেবি, এটা হৃদিত ভাইয়ার গাড়ি না? উৎফুল্ল কণ্ঠস্বর ত্রিধার। জানি না। মেহরিমার উদাসীন জবাবের পরিপ্রেক্ষিতে ত্রিধা ভ্রুজোড়া কুচকে ওর দিকে তাকায়। পরক্ষণেই বেশ খুশি খুশি মনে মেহরিমার হাত ধরেই গাড়ির দিকে হেঁটে যায়। গাড়ির কাছে পৌঁছাতে গাড়ির ভেতরে কাউকে দেখতে না পেয়ে হতাশ হয় ত্রিধা। কতদিন ভাইয়াকে দেখেনি মেয়েটা। ভাবলো এখন হঠাৎ দেখা হতেই সারপ্রাইজ দেবে ভাইয়াকে, কিন্তু ভাইয়া গেল কোথায়? মেহরিমা কি যেন মনে করে রাস্তার অপোজিট সাইডে থাকা চায়ের দোকানে তাকায়। অমনি সাথে সাথে সেই চেনা অতি পরিচিত মুখটা দর্শন হয়। হৃদিত দোকানে দাঁড়িয়ে আছে, ঠিক মেহরিমার সামনাসামনি ওর দিকেই মুখ করে।
সিগারেট খেতে খেতে ধোঁয়া ছেড়ে শান্ত অথচ শানিত দৃষ্টি দিয়ে ওই সময় মেহেরিমার দিকে তাকায়। আর তখনই ওর নীল চোখের ধারালো দৃষ্টির সাথে মেহেরিমার দৃষ্টি মিলে যায়। মেয়েটার হৃৎপিণ্ডটা যেন কিছু সময়ের জন্য থমকায়, হার্টবিট ফাস্ট হয়। মেহেরিমা সাথে সাথেই চোখ নামিয়ে নেয়। এখান থেকে তাড়াতাড়ি ওকে সরে পড়তে হবে, না হলে নির্ঘাত হাতটা বের হয়ে এক্ষুনি মারা যাবে। ওটা এত লাফালাফি করার কি আছে আজব। ততক্ষণে ত্রিধা তার সবচেয়ে প্রিয় হৃদিত ভাইয়ের দিকে দৌড় লাগিয়েছে। ভাইয়া, কেমন আছো তুমি? বড় মা, বড় বাবা, আয়াস ভাইয়া, আরিশা ভাবি সবাই কেমন আছে? এতদিন পরে আমাদের কথা মনে পড়লো তোমার? জানো তোমাকে কত মিস করেছি। ত্রিধার কথায় হৃদিত মুচকি হাসে। আস্তে আস্তে বলো, আমি তো আর হারিয়ে যাচ্ছি না, সবাই ভালো আছে। এতদিন আসলে না কেন তাই বলো আগে। স্টাডি নিয়ে একটু বিজি ছিলাম। তোমার না মাস্টার্স শেষ ভাইয়া? এইবার শেষ হলো, কি খাবি? আইসক্রিম। হৃদিত চকলেট ফ্লেভারের 10টা আইসক্রিম কিনে দেয় ত্রিধাকে। এতগুলো আইসক্রিম পেয়ে ত্রিধা তো মহা খুশি। মেহেরিমা জানে এই মেয়ে এখন ভাই পেয়েছে না, ভাইকে রেখে আর নড়বে না। তাই ও আর দেরি না করে ছোট ছোট কদমে বাড়ির দিকে হাঁটা ধরে। কিন্তু এভাবে হাঁটতে ওর খুব অস্বস্তি হচ্ছে। ওর ষষ্ঠ এনডিও জানান দিচ্ছে ওর দিকে কেউ একদৃষ্টিতে চেয়ে আছে। মেহেরিমা খুব সতর্কতার সাথে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। না, কেউ তো তাকিয়ে নেই, হয়তোবা নিজের মনের ভুল। এবার আনমনে হাঁটতে যেয়ে রাস্তায় পড়ে থাকা ছোট্ট ইটের টুকরার সাথে পা বেঁধে মুখ থুবড়ে রাস্তার পাশের কাদার মধ্যে পড়ে। কয়েক সেকেন্ড অতিক্রম হতেই নিজের সাথে কি ঘটেছে সেটা মস্তিষ্ক জানান দেয়। ওভাবেই পড়ে থেকে ব্যথায় লজ্জায় ফুফিয়ে কেঁদে ওঠে মেহেরিমা। হঠাৎ রাস্তার পাশে মেহেরিমাকে ওভাবে পড়ে থাকতে দেখে ত্রিধা সহ তাবান তায়েব দৌড় লাগায় ওর দিকে। হৃদিত বিরক্তিতে চোখ মুখ কুচকে কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রয়, বিড়বিড় করে আওড়ায়। হিডিয়েট। হাতে থাকা সিগারেটটা এক প্রকার ছুঁড়ে ফেলে মাটিতে। অতঃপর মেহেরিমার দিকে হাঁটা ধরে। পড়লি কিভাবে? হৃদিতের গম্ভীর কণ্ঠ কর্ণগোচর হতেই মেহেরিমার কান্নার সাথে সাথে থেমে যায়। ব্যথা নিয়েই তাড়াতাড়ি করে কোনো রকমে উঠে দাঁড়ায়। পায়ের বুড়ো আঙ্গুলের নখ উপড়ে সেখান থেকে রক্ত ঝরছে। হৃদিত কপালে কয়েকটা ভাঁজ ফেলে তীক্ষ্ণ দৃষ্টিতে মেহেরিমার পায়ের দিকে তাকিয়ে থাকে। মেহসোনা পড়লি কিভাবে? পরপরই ত্রিধা একই প্রশ্ন করে। মেহেরিমা এবার ছোট্ট করে জবাব দেয়, ইট বেঁধে। ইট বড় নাকি তুই বড়? হৃদিতের করা এহেন প্রশ্ন শুনে তাবানের সাথে সাথে বলে, মেহেরিমা, তুমি বরঞ্চ ইটের সাথে নিজের উচ্চতা মেপে ভাইয়াকে হাতে নাতে প্রমাণ দিয়ে দাও। হৃদিত বিরক্ত চোখে তাবানের দিকে তাকাতেই তাবান তাইপের হাত ধরে ওখান থেকে কেটে পড়ে। এমনিতেই এই মুখটা বেশি চলে সবসময়। উল্টাপাল্টা কিছু বলে ফেললে পাছে ভাইয়া যদি আর হাত খরচ না দেয় তখন। তাবান আর কিছু ভাবতে পারল না। তুই আসলি ভালো কথা, আমাকে কেন টেনে নিয়ে আসলি? ভাইয়ের সাথে ঘুরতাম একটু। তাই বিরক্তির সাথে বলে, আরে আরে, রাগস কেন? ভাইয়ার ওভাবে তাকানোর মিনিং বুঝেছো? ওভাবে তাকানো মানে ভাইয়া প্রাইভেসি চায়, গর্ধব। মেহরিমার সাথে একটু সময় কাটিয়ে চলে আসবে না এখানে। চল, তোকে একটা সিগারেট খাওয়াই। তাবানের কথার পরিপ্রেক্ষিতে তাইপ আর কিছু বলে না। ওরা ওদের দলের কাছে চলে যায়। উত্তর দিচ্ছিস না কেন? হৃদিতের হাড় হিম করা গম্ভীর কণ্ঠে মেহেরিমা চমকে উঠে হৃদিতের দিকে তাকায়। সেকেন্ডের ব্যবধানে আবার চোখ নামিয়ে নেয়। পাক্কা 3 মিনিট সময় নিয়ে মেহেরিমা আস্তে করে জবাব দেয়, আমি তাহলে তুই এত বড় মানুষটা ওই ছোট ইটের সাথে পা বেঁধে পড়লি কিভাবে? হুজুত খেয়ে। চোখ মন কোথায় থাকে? হৃদিতের এবারের কড়া প্রশ্নে মেহেরিমার খুব করে বলতে মন চাইল, চোখ আর মন দুটোই তো অলওয়েজ আপনার দিকে থাকে। অবুঝ আপনি কি তা বোঝেন? কিন্তু আফসোস এই কথা বলার মতো এত বড় সাহস মেহেরিমার নেই। এই কথা বললে দেখা যাচ্ছে মেহেরিমার বডি আর মাথা দুটো দুদিকে পড়ে আছে। কি দরকার সেদিন নিজের ক্ষতি করার মুখে বলে। আমি খেয়াল করিনি। হৃদিত আর কথা বাড়ায় না, ত্রিধার উদ্দেশ্যে বলে, তোর বিলাভড ফ্রেন্ডকে নিয়ে গাড়িতে ওঠ। হৃদিত বলার সাথে সাথে ত্রিধা মেহরিমাকে ধরে আস্তে আস্তে হেঁটে গাড়ির দিকে যেতে থাকে। হৃদিতের সাথে ওর কাজিন মহলের সবাই খুব ফ্রি হলেও ওর কথা অমান্য করার সাহস কারণ নেই। মেহরিমার গাড়ির নিকট পৌঁছতেই হৃদিত একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ির দিকে এগিয়ে যায়। হৃদিত গাড়ির কাছে এসে প্যান্ট থেকে চাবি রিংয়ের মতো ছোট্ট রিমোট বের করে সুইচ অন করে গাড়ির দরজা আনলক করে দেয়। ভেতরে যেয়ে বস। হৃদিতের কথাটা কর্ণে পৌঁছতেই মেহেরিমা আশেপাশে তাকিয়ে ভালোভাবে দেখে নেয়। দুপুর হওয়ার দরুন রাস্তায় তেমন মানুষজন নেই।
মেহেরিমা স্বস্তির নিঃশ্বাস ফেলে ত্রিধার সাথে আস্তে করে গাড়িতে উঠে বসে। ওরা গাড়িতে উঠে পড়তেই হৃদিত তাবানের কাছে কল দিয়ে কিছু একটা বলে। মিনিট 4 পর তাবান আসে হৃদিতের কাছে। ওর হাতে ভায়োডিন, তুলা আর ব্যান্ডেজ। হৃদিত ওগুলো নিয়ে আর সময় ব্যয় না করে গাড়িতে উঠে বসে। ত্রিজু, মেজমা তোকে এক্ষুনি বাসায় যেতে বলেছে, খুব আর্জেন্ট দরকার। তাবানের সাথে বাসায় চলে যা। কথাটা শুনতেই মেহরিমা কয়েক মিনিটের মাঝেই দরদরিয়ে ঘেমে ওঠে। ভয়ের শুকনো ঢোক গিলে শক্ত করে ত্রিধার হাত ধরে থাকে। হৃদিত ভ্রুজোড়া কুচকে হাতের দিকে তাকাতেই মেহরিমার সাথে সাথে ত্রিধার হাত ছেড়ে দেয়। ত্রিধাও বোধহয় মেহরিমার ভয়টা বুঝতে পারে, তাই কিছু বলার জন্য মুখ খুলতেই হৃদিত বলে, আমি ভূত না যে ওর ঘাড় মটকাবো। নিজের ভাইয়ের তেরা কথাটা খুব করে বোঝে ত্রিধা। সাথে মায়ের জন্য চিন্তা হচ্ছে। হঠাৎ তলব করার কারণটা ঠিক বুঝতে পারছে না। মেহরিমার মাথায় হাত বুলিয়ে দিয়ে ওকে কিছু বলার সুযোগ না দিয়েই গাড়ি থেকে নেমে পড়ে ত্রিধা। তাবান তখনও ত্রিধার জন্য ঠায় দাঁড়িয়ে আছে। ও বের হতেই ওকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরে। কোথা থেকে দৌড়ে এসে তাইফ ওদের সঙ্গে যোগ দেয়। 3 ভাই বোন খুনসুটি করতে করতে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। আমি নিশ্চয়ই তোর পার্সোনাল ড্রাইভার নই? হৃদিত পেছনে তাকিয়ে বলে। হৃদিতের কথাটা শ্রবণেন্দ্রিয় পৌঁছাতেই ওর দিকে সামনে এসে বস। হৃদিতের এবারের বলা কথাটা শুনে হতভম্ব হয়ে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রয় মেহরিমা। নিজের কান দুটোকে যেন বিশ্বাস করতে পারছে না। অতঃপর নিজেকে সামলিয়ে মনের মাঝে হাজারো ভয় নিয়েই সামনের সিটে এসে বসে। না হলে আজ আর বাড়ির মুখ দেখা হবে না। হৃদিত এবং মেহরিমার মধ্যে দূরত্ব মাত্র 2-3 হাত। এই প্রথম হৃদিতের এতটা নিকটে মেহরিমা। মেহরিমার হাতটা তীব্র শব্দ তুলে ড্রিম ড্রিম করে লাফিয়ে চলেছে। এই শব্দ নির্ঘাত হৃদিতের কান পর্যন্ত পৌঁছে গেছে। ভয়ের সাথে এক ঝাঁক লজ্জায় সে হানা দেয় মেহরিমার আননে। সমস্যা কি? কোনো সমস্যা নেই। হৃদিতের করা প্রশ্নে মেহরিমা চোখ তুলে চায়, মুখে বলে। হঠাৎ করেই হৃদিত গাড়ির গ্লাস তুলে দেয়, এসি অন করে। মেহরিমার এবার ভয়ে মরি মরি অবস্থা। মুখের লাজুক আভা মুছে গিয়ে মুখটা কেমন ফ্যাকাশে হয়ে যায়। স্বাভাবিক হয়ে বস, আই সোয়ার এক্ষুনি খারাপ কিছু ঘটিয়ে ফেলবো। হৃদিত রাগে গর্জে ওঠে। ব্যাস, মেহরিমা অমনি মিয়ে যায়। পরক্ষণেই নিজেকে যথাযথ স্বাভাবিক রাখার চেষ্টা করে। হৃদিত একবার আর চোখে মেহরিমার দিকে তাকিয়ে গাড়ি স্টার্ট দেয়। 2 মিনিট পার না হতেই মেহরিমা হঠাৎ খেয়াল করে গাড়িটা ওর বাসার দিকে না যেয়ে উল্টো দিকে, অর্থাৎ ওর কলেজের দিকে যাচ্ছে। মেহরিমা আতকে ওঠে। মনের সাহস সঞ্চয় করে কোনো রকমে বলে, আপনি এদিকে কোথায় যাচ্ছেন? জাহান্নামে। সঙ্গী হবি আমার? অনেক দেরি হয়ে যাচ্ছে। সময় মতো বাসায় না ফিরলে সবাই টেনশন করবে। তার মানে তুই আমার সাথে যেতে ইচ্ছুক না? হৃদিতের প্রশ্ন শুনে মেহরিমা কি বুঝলো কে জানে। ফ্যাকাশে মুখ নিয়েই জানালার দিকে আরও চেপে বসে। তারপর একধানে জানালার বাইরের দিকে তাকিয়ে থাকে। মেহরিমার দিকে এক পলক তাকিয়ে হৃদিত চোখ ফিরিয়ে নেয়। সেকেন্ডের ব্যবধানে গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। মেহরিমা ভয়ে তাড়াহুড়ো করে নিজের সিট বেল্ট বেঁধে ফেলে। মেয়েটার কর্মকাণ্ডে হৃদিতের ঠোঁটে মুচকি হাসি ফুটে ওঠে। কিন্তু আফসোস, সেই হাসি বোকা মেহরিমার নজরে আসে না। না হলে আবারও ঠিক এই মুহূর্তে নতুন করে আরেকবার হৃদিতের প্রেমে পড়ত। গ্রামের নাম আনন্দপুর। আনন্দপুর নামটার মতোই গ্রামটাও আনন্দ, শান্তিতে ভরপুর। গ্রামের চারপাশ সবুজে ঘেরা। চোখের দৃষ্টি যত দূর যায় তত দূর শুধু সবুজ আর সবুজে ভরপুর। প্রকৃতির এই সবুজ রূপ যেন চোখের প্রশান্তি বয়ে আনে। গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে বিষ্ণু নদী। নদীর ওপারে আরেক গ্রাম। আনন্দপুর শুধু নামমাত্রই গ্রাম। শহরের আধুনিকতার ছোঁয়া পৌঁছে গেছে ইতিমধ্যে। এমপি মন্ত্রীর নিজের জন্মভূমি। নিজস্ব গ্রাম হওয়ায় উন্নয়নের দিকে অনেক এগিয়ে আনন্দপুর গ্রাম। প্রাইমারি স্কুল থেকে শুরু করে কলেজ, হসপিটাল, মার্কেট সব রয়েছে এই গ্রামে। মেহরিমার কলেজ থেকে পূর্ব দিকে 15 মিনিট মতো আসলেই দেখা মেলে এক মনোরম পরিবেশের। রাস্তার 2 ধারে সারি বেঁধে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শত শত মেহগনি গাছ। মেহগনি গাছগুলো শাখা প্রশাখার মধ্য দিয়ে ক্ষণে ক্ষণে উকি দিয়ে নিচের উপস্থিতির জানান দিচ্ছে সূর্য মামা। রাস্তার 2 পাশে ফাঁকা জায়গাগুলোতে সবুজ ফসলে ভরপুর। থেকে থেকে ঠান্ডা ঝিরিঝিরি বাতাস বইছে। চোখ মন জড়িয়ে যাওয়ার মতো পরিবেশ। হৃদিত মেহরিমাকে এই জায়গাটাতেই নিয়ে এসেছে। 5 মিনিট ধরে এক দৃষ্টিতে মেহরিমার দিকে তাকিয়ে আছে হৃদিত। মেহরিমা ভয়ে অস্বস্তিতে হাঁসফাঁস করছে। উজ্জ্বল ফর্সা গায়ের রং, নাকটা সরু আর মাঝারি লম্বা, চোখ দুটো টানা টানা, তার মাঝে কুচকুচে কালো মনিটা জলজল করছে। চোখের পাপড়িগুলো তুলনামূলক বড় আর ঘন। কথা বলতে গেলেই থুতনিতে টোল পড়ে।
আর সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে মেহেরিমার চিকন পাতলা গোলাপি ঠোঁটের উপরের বাম সাইডের কালো তিলটা। এই তিলটা হৃদিতকে বড্ড টানে, সেকেন্ডের মাঝে ওকে এলোমেলো করে দেয়। দীর্ঘ 8 মাস পর নিজের হৃদমোহনীকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে চেয়ে হৃদিত নিজের অজান্তে অস্ফুট স্বরে বলে ওঠে, মাশাআল্লাহ। এখানে পৌঁছেই গাড়ির গ্লাস নামিয়ে দিয়েছে হৃদিত। তাতে যেন মেহেরিমা একটু স্বস্তি পায়, কিন্তু হৃদিতের ওই নীল চোখের নেশালো দৃষ্টিটা মেহেরিমা ঠিক হজম করতে পারছে না। মেহেরিমার শরীরটা কেমন অবশ হয়ে আসছে। তলপেটে ইতিমধ্যে প্রজাপতিরা উড়াউড়ি শুরু করে দিয়েছে, আর কিছুক্ষণ এভাবে থাকলে নির্ঘাত জ্ঞান হারাবে। নিজের মাঝে সাহস জুগিয়ে মেহেরিমা বলে, আমার দেরি হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে। মেহেরিমার কথায় হৃদিত নড়ে চড়ে বসে, তারপর চোখ দিয়ে ওর উড়ু ইশারা করে বলে। ডান পা রাখ এখানে। মেহেরিমা চমকে ওঠে, চোখগুলো মার্বেলের মতো গোল গোল করে হৃদিতের দিকে তাকায়। ওভাবে কি দেখছিস? পা রাখ এখানে। আপনি বড় আমার থেকে, আমি পারবো না। ব্যাস অমনি হৃদিতের মেজাজ বিগড়ায়, রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে বসে। হাতে থাকা ভায়োডিন আর তুলা গাড়ির জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দেয় মাটিতে। সেকেন্ডের ব্যবধানে কি ঘটে গেল সেটা মেহেরিমার মস্তিষ্ক উপলব্ধি করতে মেয়েটা হতবাক হয়ে তাকিয়ে থাকে বাইরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা ভায়োডিন আর তুলার দিকে। হৃদিত গাড়ি স্টার্ট দিতে নিলে মেহেরিমা আতকে উঠে বলে, আপনার দোহাই লাগে, গাড়ি স্টার্ট দেবেন না, আমি পা রাখছি। কথাটা শুনতে হৃদিত অগ্নিদৃষ্টিতে তাকায় মেহেরিমার দিকে। হৃদিতের অমন দৃষ্টির লক্ষ্য করতে মেহেরিমার ছোট্ট হৃৎপিণ্ডটা লাফিয়ে ওঠে, দ্রুত চোখ নামিয়ে নেয়। আজ আর বাঁচা হলো না, আজই বোধহয় জীবনের শেষ দিন। মেহেরিমার চোখের সামনে নিজের বাবা, মা, বড় বোন মাধবীর মুখোশটা ভেসে ওঠে। মনে মনে এক নাগাড়ে দোয়া দরুদ পড়তে থাকে। হৃদিত কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে থেকে গাড়ির দরজা খুলে নেমে যেয়ে ওগুলো উঠিয়ে আনে। এবার আর মেহেরিমাকে কিছু বলতে হয় না। হৃদিত বসতেই মেহেরিমা ওর ডান পাটা উঁচু করে হৃদিতের উরুর উপর হালকাভাবে রাখে। হৃদিত গম্ভীর মুখে ড্রেসিং করতে থাকে। ভায়োডিন লাগাতে মেহেরিমা নাচাইতেও মুখ দিয়ে আহ শব্দ বেরিয়ে আসে। হৃদিত ওর দিকে এক পলক তাকিয়েই চোখ নামিয়ে নেয়, তারপর আস্তে আস্তে আঙ্গুলে ফু দিতে থাকে। হৃদিতের মুখে ঠান্ডা বাতাসে মেহেরিমার সারা শরীরে শিহরণ বয়ে যায়। শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে যায়। পরম আবেশে চোখ জোড়া বন্ধ করে নেয়। মেহেরিমার দিকে তাকাতেই হৃদিতের ঠোঁটে বাঁকা হাসি ফুটে ওঠে। ব্যান্ডেজ করা শেষ হতে মেহেরিমার সাথে সাথে নিজের পাটা নামিয়ে নেয়। হৃদিত নিজের মুখটা তুলনামূলক আরো বেশি গম্ভীর করে গাড়ি স্টার্ট দেয়। গাম্ভীর্যে ভরপুর পুরুষ মুখটাতে পুরুষত্বের ছাপ স্পষ্ট। হৃদিত এবার আস্তে আস্তে গাড়ি চালাতে থাকে। হৃদিতকে অমন গোমরা মুখে দেখতে মেহেরিমার একদম ভালো লাগছে না। হৃদিতের সাথে কথা বলার জন্য ওর মনের মধ্যে আকুপাকু করছে, কিন্তু সাহস করে উঠতে পারছে না। মেহেরিমার অবস্থা দেখে হৃদিত মনে মনে হাসে, মুখটা গম্ভীর রেখেই বলে, কিছু বলবি? সুযোগ পেয়েছে মেহেরিমা, এত সহজে হাতছাড়া করবে নাকি? সাথে সাথেই বলে, আপনি এবার গ্রামে কতদিন থাকবেন? যতদিন তুই চাইবি। কথাটা কর্ণগোচর হতেই মেহেরিমা চোখ মুখ খুশিতে চিকচিক করে ওঠে, সাথে বেশ খানিকটা লজ্জাও পায়। গাল দুটোতে রক্তিমাভা ছড়িয়ে পড়ে, মুখটা নামিয়ে নেয়। সময় পেরোয়। কিছুক্ষণ পর মেহেরিমা নিজেই আবারও জিজ্ঞাসা করে, আপনি আপনার গিটার আর্টের সব সরঞ্জাম নিয়ে এসেছেন? মেহেরিমার কথা শুনে হৃদিত কপালে ভাঁজ ফেলে এক ভুরু উঁচু করে প্রশ্নাত্মক চাহনি দিয়ে বলে, তুই জেনে কি করবি? তোকে আর্ট করতে দিবি? যেভাবে আমি চাইবো ঠিক সেভাবেই। মেহেরিমা হৃদিতের এমন রিয়াকশন, চোখের এমন চাহনিতে আরেকবার নতুন করে নিজেকে হারিয়ে ফেলে নীল চোখের ওই অসীম গভীরতায়। আবারও ঠিক এই মুহূর্তেই নতুন করে হৃদিতের প্রেমে পড়ে। কথার অর্থ তখনও বুঝেনি। অকস্মাৎ মস্তিষ্ক কথাটার অর্থ উপলব্ধি করতেই বক্ষস্থল অদ্ভুত অনুভূতিতে ছেয়ে যায়। ও কোনো রকমে বলে, এমনিতেই। আমাকে একটা কথা ক্লিয়ারলি বলতো, আমি কি ভূত নাকি অন্য কিছু যে তোর মতো সাহসী প্রতিবাদী মেয়ে আমাকে দেখে কোনো কারণ ছাড়াই ভয় পাস? কথা বলতে গেলেই তোতলাতে থাকিস, রিজনটা কি? সব সময় ছুটে বেড়াস আর আমার সামনে আসলে পি করে দেওয়ার মতো সিচুয়েশন ক্রিয়েট করিস। প্রবলেমটা কি তোর? লাস্টের লাইনটা শুনে মেহরিমা লজ্জায় আড়ষ্ট ফের মুখ নামিয়ে নেয়। মাথা নিচু করে ছোট্ট করে জবাব দেয়, জানি না, কিন্তু আপনাকে ভয় পাই আমি। হৃদিত বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে। নিজের বাসার একটু দূরেই মেহরিমা হৃদিতকে গাড়ি থামাতে বলে। গাড়ি থামাতে মেহরিমা তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে পড়তে নেয়, কিন্তু সক্ষম হয় না। হৃদিত ওর ডান হাত ধরে ভায়োডিন, তুলা, ব্যান্ডেজের ব্যাগটা দিয়ে বলে, বাসায় যে পেইন কিলার নিবি, সকালে আর রাতে 2বার করে ড্রেসিং করবি। কথার হেরফের হলে তোর কপালে দুঃখ আছে।
এখন বাসায় যা। আচ্ছা। উত্তর দিয়ে পায়ের দিকে খেয়াল না রেখেই ওখান থেকে দৌড়ে 2 মিনিটের ব্যবধানে বাসার মধ্যে ঢুকে পড়ে মেহেরিমা। মেহেরিমা বাসার মধ্যে চলে যেতে হৃদিত ওই 2 মিনিট মতো গাড়ির সিটে হেলান দিয়ে বড় বড় শ্বাস ফেলে নিজেকে সামলায়। অতঃপর গাড়ি স্টার্ট দিয়ে একটানে ওখান থেকে চলে যায়। সময় বিকালবেলা। মেহেরিমা তখন বাসায় এসে ফ্রেশ হয়ে পায়ের ব্যথার জন্য হৃদিতের কথা মতো পেইন কিলার খেয়েই ঘুমিয়েছে। হঠাৎ মাধবীর কান্নার আওয়াজে ওর ঘুম ভেঙে যায়। চোখ ডলতে ডলতে উঠে বসে। মাধবীর কান্নার শব্দের উৎস খুঁজে মায়ের ঘরে যায়। মাধবী মেহেরিমার বড় বোন, মাত্র 2 বছরের বড়। এবার অ্যাডমিশনের জন্য কোচিং করছে। মাধবী কান্না করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে একদম। মেহেরিমার মা অবনী শেখ মাধবীকে জড়িয়ে ধরে কিছু একটা বোঝাচ্ছেন। অবনী শেখ পেশায় একজন টিচার। নিজেদের গ্রামের প্রাইমারি স্কুলে হেড টিচার হিসেবে কর্মরত আছেন। অবনী শেখ কঠিন সত্তার অধিকারী। মেহেরিমাকেও একদম নিজের মতো করেই গড়েছেন তিনি। মা, কি হয়েছে? মাধবু এভাবে কান্না করছে কেন? বখাটে পলাশকে চিনিস? মেহেরিমা হ্যাঁ সূচক মাথা নাড়ায়। অবনী শেখ সেটা লক্ষ্য করতেই বলে, মাধবীকে টিচ করেছে, ইভেন ব্যাড টাচও করেছে। অবনী শেখের কঠিন কণ্ঠের কথাটা শ্রবণেন্দ্রিয় প্রবেশ করতে মেহেরিমার মুখভঙ্গি পাল্টে যায়। চোখ দুটো যেন জ্বলন্ত অগ্নিকুণ্ড। মেহেরিমা তেজি কঠিন গলায় বলে, মাধবু, চলো আমার সাথে। পশুকে তার প্রাপ্য শাস্তি দিয়ে আসি। কোনো রকম টাল বাহানা করবে না। মেহেরিমার কথাটা শুনতে মাধবী ভয় পেয়ে অবনী শেখের দিকে তাকায়। অবনী শেখ গর্বের সাথে মুচকি হেসে মাধবীকে যেতে ইশারা করে। মেহেরিমা ততক্ষণে ওর হাঁটু সমান ভেজা চুল হাতখোপা করতে করতে ঘর ছেড়েছে। মাধবী আসতেই মেহেরিমা মাধবীর এক হাত ধরে গ্রামের মোড়ের উদ্দেশ্যে হাঁটা ধরে। অবনী শেখ ও বোরকা পরে ওদের পিছন পিছন বাসা থেকে বের হয়ে আসে। বলা তো যায় না, যদি কোনো অঘটন ঘটে যায়। ভাই ভাই, ভাবি নির্ঘাত কোনো গন্ডগোল পাকাইব। হৃদিত চৌধুরী বাড়ির সামনে বাগানের বড় একটা আম গাছের নিচে গাড়ির হুডের উপর বসে সিগারেট ফুঁকছে। সাথে অবশ্য তাবান আর তাইফ আছে। নিজের দলের এক সদস্য সাইম যেসব সময় মেহেরিমার আপডেট দেয়, তার মুখে এমন কথা শুনতে প্রশ্নসূচক দৃষ্টিতে ওর দিকে তাকায় হৃদিত। ভাই, মাধবী আপাকে পলাশ বাজে কথা বলেছে, আবার জোরপূর্বক হাতও ধরেছে। সেটার প্রতিবাদ করতেই ভাবি মাধবী আপু আর অবনী ম্যাডামকে সাথে নিয়ে মোড়ের দিকে যাচ্ছে। হাঁপাতে হাঁপাতে এক নিঃশ্বাসে কথাগুলো বলে সাইম। ওর কথা শুনে তাবান বলে, ভাইয়া তুমি যাবা না? যদি বড় কোনো সমস্যা বেঁধে যায়? হুম, আমি গেলে ও নিজের কাজ ঠিকভাবে করতে পারবে না, উল্টো কাপাকাপি শুরু করে দেবে। অবনী ম্যাম আছেন, ওকে সামলে নেবে। সাইম, তোর যেটা কাজ তুই সেটা কর। আর এমনিতে ও মেহরিমার দিকে চোখ তুলে তাকানোর সাহস নেই ওই বাস্টার্ডের। লাস্ট লাইনটা একটু চাপাস্বরে রহস্যময় হেসে বলে হৃদিত। হৃদিতের কথা শুনে সাইম দৌড় লাগায় গ্রামের 4 রাস্তার মোড়ের উদ্দেশ্যে। তাইফ কিছু একটা ভেবে তৎক্ষণাৎ বলে, ভাবি, ভাইয়ের পোষা আদুরের ব্রয়লার মুরগির বাচ্চা তো, তাই ভাইয়াকে দেখলেই কাছে আসার জন্য ছটফট করতে থাকে। ওটাকে কাপাকাপি বলে না ব্রো, ওটাকে ছটফটনি বলে। কথাটা শুনতেই তাবান উচ্চস্বরে হেসে ওঠে। হাসির দাপটে নাজেহাল অবস্থা ওর। হৃদিত ভ্রুযুগল কুচকে বাদর দুটোর দিকে তাকিয়ে থাকে। না, এরা আর ভালো হবে না, কোনো চান্সই নেই। মাধবু, গুনে গুনে 4টা থাপ্পড় মারো ওনার 2 গালে। মেহেরিমার কথাটা কর্ণগোচর হতেই সাথে সাথে মাধবীর কান্না থেমে যায়। চোখ দুটো বড় বড় করে মেহেরিমার দিকে তাকায়। মাধবীর মাঝে কোনো হেলদোল না দেখে পলাশ কিছু বুঝে ওঠার আগে মেহেরিমা গুনে গুনে 4টা থাপ্পড় মেরে দেয় ওর গালে। থাপ্পড়ের শব্দে দোকানের সবাই হতভম্ব হয়ে মেহেরিমাদের দিকে তাকায়। পলাশ ক্যারাম খেলছিল নিজের টিপের পোলাপানদের সাথে। কয়েক সেকেন্ডের ব্যবধানে নিজের সাথে কি ঘটে গেছে সেটা বুঝতে পেরে দাঁত কিরমির করে আগুন চোখে মেহেরিমার দিকে তাকায় পলাশ। মাগির জি, তোর এত বড় সাহস! তোর তো আজ। কথাটা বলে মেহেরিমার ডান হাতটা বেঁকিয়ে শক্ত করে ধরে। মেহেরিমা ব্যথায় কুকিয়ে ওঠে। নে, এবার দেখা তোর কত তেজ। আমিও আজ দেখবো চেয়ারম্যানের মেয়ের এত তেজ কোথি থেকে আসে। তোর তেজ কি শুধু মাঠেই নাকি খাটেও? কথাটা বলার সাথে সাথে পলাশের ডান গালের শব্দ তুলে আরও একটা থাপ্পড় পড়ে। অবনী শেখ রাতে রীতিমতো কাঁপছে। মাত্রই উনি এখানে এসে পৌঁছেছেন। কঠিন গলায় উচ্চ শব্দে বলেন, জানোয়ার, তোর সাহস কি করে হয়?
আমার মেয়েকে নিয়ে এত বাজে মন্তব্য করার? জাস্ট ওয়েট অ্যান্ড সি, তোর এগেনস্ট আমি লিগ্যাল অ্যাকশন নিব। পলাশের কথাটা শুনতেই রাগে ক্ষোভে দুঃখে মেহেরিমা চোখ বেয়ে পানি পড়তে থাকে। অবনী শেখ এক ঝটকা মেরে পলাশের হাত থেকে মেহেরিমার হাত ছাড়িয়ে নেন। যেখানে জানোয়ারটা ধরেছে একদম রক্ত জমে কালো হয়ে গেছে। ততক্ষণে ঘটনাস্থলে শখানেক মানুষের ভিড়। ইতিমধ্যে সবাই ঘটনার মূল কাহিনী জেনে নিজেদের মাঝে আলোচনায় ব্যস্ত হয়ে পড়েছে। কেউ কেউ তো মেহেরিমার মুখের উপরই বাজে বাজে কথা বলছে, আবার কেউ কেউ জলিল শেখের ক্ষমতার ভয়ে চুপ করে আছে। তবে মজা কম বেশি সবাই নিচ্ছে। মাধবী কেঁদেই চলেছে। মেহেরিমা পাথর বনে গেছে একদম। নীলাক্ষী, তোকে কোনো পশু সামান্য কথার আঘাতে ভেঙে পড়ার মতো করে গড়ে তুলি নাই আমি। যেখান থেকে আঘাত পাবি সেখানেই ফিরতি আঘাত করার মতো মনোবল থাকতে হবে। মনে রাখবি, এরা মানুষ জাতি, তোর কষ্টের কথা শুনবে, সান্ত্বনা দেবে, আবার এরাই তোর কষ্টে হাসবে। সুযোগ পেলে নিজেরা তোর কষ্ট আরও 4 গুণ বাড়িয়ে দেবে। অবনী শেখ কথাগুলো বলে মেহেরিমাকে জড়িয়ে ধরে মাথায় স্নেহের পরশে হাত বুলিয়ে দেন। মেহেরিমা মায়ের কথায় ভেতর থেকে পুনরায় সাহস পায়, নিজের কঠিন সত্তায় ফিরে আসে। তৎক্ষণাৎ নিজেকে সামলিয়ে চঞ্চল হাতে চোখের পানি মুছে ফেলে। অবনী শেখ 2 মেয়ে নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে পা ফেলতে পলাশ পথ আটকায়। পলাশ আবারও বিশ্রী কিছু বলতে যাবে, তার আগেই ওর দৃষ্টি চাই ভিড়ের মাঝে থাকা কালো মনির একটা তীক্ষ্ণ দৃষ্টির দিকে। সেই তীক্ষ্ণ দৃষ্টির ভাষা বুঝতে পেরেই বেচারার চেহারাটা কেমন যেন ফ্যাকাশে হয়ে যায়। ওখানেই বসে পলাশ সাথে সাথে মেহেরিমার পাজোড়া জড়িয়ে ধরে। আমার ভুলে গেছে আপু, আমাকে ক্ষমা করে দেন। আর এরকম ভুল কখনো হবে না। চাইলে আপনি আমাকে আরও 100টা থাপ্পড় মারতে পারেন, তবু আমাকে ক্ষমা করে দেন। থরথর করে কাঁপতে কাঁপতে কথাগুলো বলে পলাশ। সেকেন্ডের ব্যবধানে পলাশের এমন পরিবর্তনের সবাই হতবাক হয়ে পড়ে। অবনী শেখ তার ঈগল দৃষ্টি দিয়ে চারপাশে তাকান, সবটাই খেয়াল করেন, আর তাতে ওনার ঠোঁটে সূক্ষ্ম হাসির রেখা ফুটে ওঠে। মেহেরিমা কিছু না বলে নিজের পাজোড়া ছাড়িয়ে অবনী শেখ আর মাধবীর সাথে বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরে। বাসায় এসে হাতে অনেকক্ষণ বরফ ধরে জায়গাটা একটু স্বাভাবিক হতেই অবনী শেখ ওখানে মলম লাগিয়ে দেন। মেয়েটা দীর্ঘ 3 ঘন্টা সময় নিয়ে গোসল কমপ্লিট করেছে, তবুও নিজের মনের মাঝে তুমুল অশান্তি অনুভব হচ্ছে। মেহেরিমার বারবার মনে হচ্ছে, রিদি তোর নামে এই সব বাজে কথা শুনলে ভুল বুঝবে না তো? এই হাতটা কেটে ফেলা উচিত। তাহলে কি রিদিত আগের মতোই কেয়ার করবে, ভালোবাসবে? রিদিত ভুল বুঝলে নিজেকে একদমই সামলাতে পারবে না মেহেরিমা। হঠাৎ মায়ের ডাকে নিজের ভাবনা থেকে বের হয়ে আসে। মায়ের হাতে চায়ের কাপ দেখে মুস্কি হাসে। রাতে তো তেমন কিছুই খেলি না, চাটা খেয়ে নে। যত সময় নিয়ে গোসল কমপ্লিট করলি নির্ঘাত গলা বসে যাবে তোর। মেহেরিমা হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে চায়ের কাপ হাতে নেয়। এমনিতেই ঠান্ডার ধাস একটু বেশি ওর। রিদি তো এসেছে গ্রামে। চাটা কেবলই মুখে দিয়েছে মেহেরিমা। হঠাৎ মায়ের এমন প্রশ্নে ওর কাশি উঠে যায়। আরে আরে, সাবধানে খাবি তো। মেহেরিমার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে কথাটা বলেন অবনী শেখ। ও নিজেকে সামলিয়ে 2 মিনিট মতো সময় নিয়ে বলে, আমি তো জানি না মা, ত্রিধাও এমন কিছুই বলেনি আমাকে। অবনী শেখ সন্দেহভাজন দৃষ্টিতে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকেন। আচ্ছা, তাহলে চাটা শেষ করে ঘুমিয়ে পড়। আচ্ছা মা, বাবা কবে আসবে? আগামীকাল সন্ধ্যায়। মা, সমাজ মেয়েদেরকে এত ছোট চোখে কেন দেখে? দোষ তো ছিল পলাশের, তাহলে সবার খারাপ কথার বলিদান আমি কেন হলাম? আমায় কেন দোষারোপ করছে? মলিন মুখে বলে মেহেরিমা। ওর ম্লান মুখের দিকে চেয়ে অবনী শেখ বলেন, ওদের চিন্তা ভাবনা ওদের মনের মতোই সংকীর্ণ মা। তুই আমার প্রিন্সেস, কেউ খারাপ বললেই খারাপ হয়ে যাবি নাকি? তুই কাঠগোলাপের মতো শুভ্র স্নিগ্ধ। তোকে কলুষিত করার আগেই সেই জঞ্জাল ছেটে পরিষ্কার করে দেব আমি। এটা তোর মা অবনী শেখের ওয়াদা। নিজের কথার সমাপ্তি টেনেই অবনী শেখ রুম থেকে বেরিয়ে যান। মেহেরিমা মায়ের যাওয়ার দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে। সময় নিয়ে চা শেষ করে।
তারপর রুমের দরজা লক করে এসে বিছানায় শুয়ে পড়ে। নিজের ফোনটা হাতে নিয়ে হৃদিতের ফেসবুক আইডিতে যে ওর ছবি দেখতে থাকে। এই মানুষটাকে ছাড়া মেহেরিমার একটুও চলবে না, হোক না সে রাগী, তাতে কি, কেয়ারিংও তো কম না। সকাল 7টায় মাধবীর ডাকে ধড়মড়িয়ে উঠে বসে মেহেরিমা। গতকাল রাতে হৃদিতের ছবি দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছিল মেহেরিমার খেয়াল নেই। গতকালের সব কথা ভুলে মুস্কি হেসে বিছানা ছাড়ে ও। দরজা খুলতেই মাধবীর ভীতু উত্তেজিত মুখটা দেখে মেহেরিমার কপালে ভাঁজের সৃষ্টি হয়। কি হয়েছে মাধবু, তোমাকে এমন দেখাচ্ছে কেন? মেহু পলাশ ভাইকে অর্ধমৃত অবস্থায় ওদের বাড়ির গেটের সামনে পাওয়া গেছে আজ সকালে। কি? হ্যাঁ, বাম হাতটা নাকি ভারী কিছু দিয়ে আঘাত করে একদম থেতলে দিয়েছে। ডান হাতটার কোনো অংশই নেই, চোখ দুটো উপড়ে ফেলেছে। পার বুকে নাইফ দিয়ে করা হাজারো আছড়ের দাগ। কপালে পেরেক টাইপের কিছু একটা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে লেখা মাই লিটল সানশাইন। মাথার এক অংশ থেতলে দেয়া, মেইন পয়েন্টে আঘাত করে রক্তাক্ত করা। জিহ্বাটাও নেই, দাঁতগুলোও ভেঙে দিয়েছে। আমাকে সামিয়া বলল ওরা নাকি নিজের চোখে দেখেছে এমন বীভৎস দেহ। মাধবীর থেকে এমন ভয়ঙ্কর বর্ণনা শুনে মেহেরিমা থরথরিয়ে কেঁপে ওঠে। ওর মনে পড়ে যায় 3 মাস আগের কথা। মেহেরিমা সবে কলেজে অ্যাডমিট হয়েছে তখন। একদিন কলেজ থেকে ফেরার সময় ওকে নিশান নামের একটা ছেলে খুব বাজে ভাষায় টিচ করেছিল। মেহেরিমা প্রতিবাদও করেছিল, কিন্তু বাসায় এসে সেই বাজে কথাগুলো শুধু কানের কাছে বাজতে থাকে। তাই ও নিজেকে সামলাতে না পেরে সেই রাতে খুব কান্না করেছিল। ঠিক এইভাবেই তার পরের দিন ছেলেটাকে অর্ধমৃত অবস্থায় তাদের বাড়ির পাশের নোংরা ডোবাতে পাওয়া যায়। তার গালেও খুঁচিয়ে খুঁচিয়ে লেখা ছিল মাই অ্যানাবেলা। সেই ছেলেটা বেঁচে আছে, তবে ওর থেকে মরে যাওয়া বোধহয় শান্তির। ছেলেটা একদম বিছানা গত, কথা বলতে পারে না, একা একা নড়তে চলতে কিছুই পারে না। ছেলেটা শহরে পড়তো, ড্রাগ নিত, বখাটে বেয়াদব ছিল, মেয়ের প্রতি নেশা ছিল। গ্রামের সবাই যেন জানতো ছেলেটার এমন পরিণতিই হবে। মেহেরিমার ভাবতে পারছে না। মেহেরিমার মাথাটা ঘুরে ওঠে। পড়ে যেতে নিলে অবনিশেষ 2 হাতে আগলে নেন নিজের মেয়েকে। মেহেরিমা কোনোরকম কাপা কাপা গলায় বলে, পলাশ? পলাশ কোথায় এখন? সেই ভোরে ওনাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে সবাই। এতক্ষণে পৌঁছে ট্রিটমেন্টও শুরু হয়ে গেছে বোধহয়। এখন আল্লাহ ভরসা। মাধবীর কথা শুনে মেহেরিমা মনে মনে আলহামদুলিল্লাহ পড়ে। আর যাই হোক, কারোর মৃত্যু চায় না। নীলাক্ষী, ভেঙে পড়লে চলবে না। আল্লাহর উপর ভরসা রাখ, যা হয় ভালোর জন্যই হয়। আর প্রত্যেক মানুষকেই তার কৃতকর্মের শাস্তি পেতে হবে, সেটা আজ হোক বা কাল। নিজের মায়ের কথাটা শুনে মেহেরিমা একটু শান্ত হয়, কিন্তু এত নৃশংসতার মাঝে ভালোর তো কিছুই চোখে পড়ছে না মেহেরিমার। যদিও পলাশ মানুষটা খুব খারাপ, তাই বলে এত কঠিন শাস্তি কে করছে এমন, আর কেনই বা করছে? দুটো মানুষকে এভাবে মৃত্যুর দুয়ারে ঠেলে দেওয়া ব্যক্তি কি একজনই? হঠাৎই গতকালকের রাতের কথা মনে পড়ে যায় মেহেরিমা। ওর সাথে সাথে নিজের মায়ের দিকে অবাক চোখে তাকায়। অবনিশেষ নিজের দিকে মেহেরিমাকে অভাবে তাকাতে দেখে মুস্কি হাসেন। মেহেরিমা মায়ের মুস্কি হাসির কারণটা ঠিক ধরতে পারল না, তবে মেহেরিমা জানে ওর মা একদম পবিত্র, ঠিক ফুলের মতো। মেহেরিমা আনমনে হাঁটতে হাঁটতে কলেজের উদ্দেশ্যে যাচ্ছে আর মনে মনে ভাবছে হৃদিত ভাইয়ের সাথে একবার কথা বলা উচিত এই বিষয় নিয়ে। উনি তো এসবের কিছুই জানেন না, সবটা জানলে উনি নিশ্চয়ই ভালো কোনো সলিউশন দিবে। কথাটা ভাবতেই মেহেরিমা একটু স্বস্তি পায়। চৌধুরী পরিবার, চৌধুরী নামটার সাথেই কেমন যেন একটা আধিপত্য মিশে আছে। আনন্দপুর গ্রামে যদি ধনী পরিবারের তালিকা করা হয়, নিঃসন্দেহে চৌধুরী পরিবার সবার উপরে থাকবে। আর এই জন্য চৌধুরীদের গ্রামের কর্তা মানা হয়। চৌধুরীদের এক কথায় গ্রামের মানুষ উঠে বসে। বলা বাহুল্য, চৌধুরীদের এক প্রকার ভয় পেয়ে মান্য করেই চলে তারা। 2 তলা বিশিষ্ট চৌধুরী বাড়িটা বিশাল জায়গা নিয়ে গড়ে উঠেছে। বাড়ির প্রতিটা কোণায় যেন আভিজাত্যের ছোঁয়া মিশে আছে। চৌধুরী ভিলার পেছনে রয়েছে বড় বড় 2টো পুকুর, যার চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছে বেশ অনেক ধরনের ফলের গাছ। চৌধুরী ভিলা থেকে মেইন গেট পর্যন্ত হেঁটে যেতে 5 মিনিট সময় লাগে। বাড়ির সামনে রয়েছে সুবিশাল জায়গা, তার ঠিক মাঝ বরাবর রাস্তা। রাস্তার ডান পাশে নাম না জানা হাজারো ফুলের সমাহার। বাম পাশে রয়েছে শত শত নারিকেল ও সুপারি গাছ, সাথে আরও একটা পুকুর। পুকুরের সামনে গাছের নিচে বাঁশ দিয়ে বসার জায়গাও করা আছে। চৌধুরী বাড়ির কর্তা ছিলেন মৃত হান্নান চৌধুরী, তার স্ত্রী ছিলেন মৃত রেণুবালা চৌধুরী।
মৃত হান্নান চৌধুরী 4 পুত্র সন্তান ও 1 কন্যা সন্তানের জনক ছিলেন। প্রথম পুত্র এমপি আরিফ হাসান চৌধুরী, যিনি 35 বছর আগে এই চৌধুরী বাড়ি ত্যাগ করে ঢাকায় পাড়ি জমিয়েছিলেন। আজও চৌধুরী বাড়িতে পায়ের ধুলো দেননি তিনি। ওনার অর্ধাঙ্গিনী শ্রেয়া চৌধুরী, যিনি বর্তমানে ঢাবিতে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের প্রফেসর পদে কর্মরত আছেন। বর্তমানে 2 পুত্র সন্তানের জনক আরিফ চৌধুরী। প্রথম সন্তান তথ্য মন্ত্রী আয়েশ চৌধুরী, যার স্ত্রী বাণিজ্য মন্ত্রী মামুন তালুকদারের একমাত্র মেয়ে আরিশা তালুকদার। দ্বিতীয় সন্তান সবার বড্ড আদরে তাহমিদ রিদিত চৌধুরী। দ্বিতীয় পুত্র বিশিষ্ট ব্যবসায়ী আজাদ চৌধুরী। বর্তমান চৌধুরী পরিবারের সকল ব্যবসা ও কোম্পানির দায়িত্বে তিনিই আছেন। স্ত্রী আয়েশা চৌধুরী। আজাদ চৌধুরী 2 সন্তানের জনক। প্রথম সন্তান তাবান চৌধুরী, দ্বিতীয় সন্তান ত্রিধা চৌধুরী। মৃত হান্নান চৌধুরীর তৃতীয় পুত্র আয়মান চৌধুরী 36 বছর আগে আত্মহত্যা করে প্রাণ ত্যাগ করেছিলেন। আদৌ সেটা আত্মহত্যা ছিল নাকি খুন ছিল, তা সময়ের আড়ালে চাপা পড়ে গেছে। চতুর্থ পুত্র লেফটেন্যান্ট কর্নেল আবরা চৌধুরী, তিনি একজন আর্মি অফিসার। স্ত্রী আতিয়া চৌধুরী। ওনার একমাত্র পুত্র সন্তান তায়েব চৌধুরী। মৃত হান্নান চৌধুরীর একমাত্র মেয়ে আয়রা চৌধুরী, যে বিয়ে করে বিদেশে পাড়ি জমিয়েছে। বর্তমানে তার বসবাস যুক্তরাষ্ট্রে। অলিভিয়া ও অ্যামেলিয়া 2 কন্যা সন্তানের জননী আয়রা। মেহেরিমা ক্লাসে বসে আছে। এখন বায়োলজি ক্লাস চলছে, কিন্তু মেহেরিমা সেদিকে কোনো মনোযোগ নেই। সে ব্যস্ত তার গভীর চিন্তায়। এই মেহু, কি হয়েছে তোর? মেহেরিমাকে হালকা ধাক্কা দিয়ে কথাটা বলে মৃধা। মেহেরিমা হুঁশে ফিরে। কিছু বলবি? ক্লাস শেষ, পরবর্তী ক্লাস করবি তুই? না রে, আজ ভালো লাগছে না, বাসায় যাব। ওকে। মেহেরিমা ত্রিধা কলেজের মাঝ বরাবর রাস্তা দিয়ে হেঁটে চলেছে। মেহরিমা, তুই কি গতকালের ঘটনা নিয়ে আপসেট? তাহলে কি পলাশের বিভৎস অবস্থার কথা শুনে? মেহেরিমা হ্যাসূচক মাথা নাড়ায়। কিছু একটা মনে পড়তেই বলে, হৃদিত ভাইয়া বিকেলে কোথায় থাকে রে? মেহেরিমার কথা শুনে ত্রিধা দুষ্টু হাসে। কেন রে? আমার ভাইকে দিয়ে তোর কি? আমার হ্যান্ডসাম ড্যাশিং সুচরিত্র ভাইয়ের সাথে প্রেম করার ফোন দিয়ে আসছিস নাকি? সুনাম একটু বেশি করে ফেললি না? যাই হোক, বল না, হৃদিত ভাই বিকেলে কোথায় থাকেন? ভাই আর কোথায় থাকবে? তার যা কাজ, নিজের রুমের ব্যালকনিতে বসে ছবি আঁকবে, না হলে বাড়ির পেছনে পুকুরের সামনের বাগানে বসে গিটার বাজাবে, আর মাঝে মাঝে একটু বাইরে আসে। বিকেলে বাসায় থাকে ভাইয়া। ও আচ্ছা। ওরা কথা বলতে বলতে কলেজ গেটের সামনে চলে আসে। এই অসময়ে রাস্তার ওপাশে চেনা পরিচিত গাড়িটা দাঁড়িয়ে থাকতে দেখেই মেহেরিমা অবাক হয় বেশ, তবে মনে মনে খুশিও হয় খুব। মেহেরিমাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে ত্রিধা মৃদু ধাক্কা দিয়ে বলে, মেহু বেবি, তোর হ্যান্ডসাম বউ ওয়েট করছে, যা মিট কর, আমি বাসায় যাই। কথাটা বলে একটা ভ্যান ডেকে সেটাতে উঠে পড়ে ত্রিধা। মেহেরিমাকে হাতের ইশারায় বাই জানায়। বেচারি মেহেরিমা অসহায় চোখে ত্রিধার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ত্রিধা গতকাল বাসায় যেয়ে যখন জানতে পারলো ওরা মা ওকে ডাকেনি, তখনও তাইফ আর তাবানের পিছনে এক প্রকার কাঁঠালের আঠার মতো করে চিপকে থেকে সব সত্যিটা জেনেছে। আর তাতেই খুশিতে আত্মহারা ত্রিধা। মেহেরিমা ওর ভাবি হবে ভাবতে ওর মনটা খুশিতে ঝলমলে উঠছে। ত্রিধা মেহেরিমার দিকে তাকিয়ে ওর ঝকঝকে সাদা দাঁতগুলো বের করে হাসতে থাকে। মেহেরিমা মনে মনে ভেঙচি কাটে। সময় মেহেরিমার আসবে হঠাৎ নিজের ব্যাগে থাকা ফোনটা ঝনঝনিয়ে বেজে উঠতেই মেহেরিমার ভাবনায় ছেদ পড়ে। বাবা ফোন দিয়েছে ভেবে মেহেরিমা তাড়াতাড়ি ব্যাগ থেকে ফোনটা বের করে। অপরিচিত নাম্বার দেখতেই ভুরুজোড়া কুচকে ফোনের স্ক্রিনে তাকায়। কেটে দেবে করেও কি যেন মনে করে কলটা রিসিভ করে, আর সাথে সাথে ফোনের ওপাশ থেকে গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসে, ইউ হ্যাভ জাস্ট 2 minutes, আই এম ওয়েটিং। 1 সেকেন্ডও লেট করলে কোলে তুলে নিয়ে আসবো। কথাটা শেষ হতেই টিং টিং শব্দ তুলে ফোনটা কেটে যায়। এমন লাগামহীন কথা শুনে লজ্জায় লাল হয়ে ওঠে মেহেরিমার ফুলো গাল দুটো। 20 সেকেন্ডের মতো ওভাবেই মাথা নিচু করে ঠায় দাঁড়িয়ে রয়। হঠাৎ ত্রিদিতের দেওয়া থ্রেটের কথা মনে পড়তে এক প্রকার দৌড়ে রাস্তা পার হয়ে গাড়ির নিকট আসে। মেহেরিমা গাড়ির নিকট আসতে দরজাটা খুলে যায়। আশেপাশে ভালোভাবে নজর বুলিয়ে তাড়াতাড়ি করে গাড়িতে উঠে বসে। হৃদিত গাড়ির দরজা বন্ধ করে দেয়। সেদিনের মতো আজও জানালার গ্লাস ওঠানো। কাল থেকে বোরকা পরে হিজাব করে কলেজে আসবি। মেয়েরা হাতে পায়ে কি যেন পরে ওগুলো পরবি। চোখের ওপর কি একটা কাপড় লাগায় সেটাও লাগাবি। মোট কথা তোর শরীরে একটা পশমও যেন দেখা না যায়, ইভেন চোখও না। হুট করে হৃদিতের মুখে এমন কথা শুনতে মেহেরিমা যেন আকাশ থেকে পড়ে।
মেহেরিমা আজ নিয়ত করে এসেছে হৃদিতকে একটুও ভয় পাবে না। উনি বাঘ নাকি ভাল্লুক যে ভয় পেতে হবে? কিন্তু এই জমের সামনে আসলে মেহেরিমার সব হাওয়া বেরিয়ে যায়। তবুও মনে সাহস জুগিয়ে দৃঢ়তার সাথে আস্তে করে বলে, বাবা ব্যবসায়ের কাজে শহরে গেছে, মা স্কুল আর সংসার নিয়ে ব্যস্ত। আজ বাসায় যেয়ে মাকে বলবো, মা ফ্রি হয়ে কিনে এনে দেবে। তোকে কি বললাম তোর কানে যায়নি? কালকে থেকে মানে কালকে থেকেই তোকে ওভাবে আসতে হবে, না হলে তোর কলেজে আসার দরকার নেই। আমার ভালোবাসাতেই তোর সারা জীবন কেটে যাবে, তাহলে তুই আবার চাকরি করবি কেন? হৃদিতের ধমকে বলা কথাগুলো শুনে মেহেরিমা কিঞ্চিত ভয় পায়, জানালার দিকে চেপে যায়, মাথা নিচু করে ঠায় বসে রয়। যা আর এগিয়ে যা ওইদিকে, একেবারে গাড়ির ডোর ভেঙে নিচে পড়ে যা। হৃদিতের এবারের বলা কথায় মেহেরিমা আরো জড়সড় হয়ে বসে, ভয়ে ওর প্রাণ পাখিটা উড়ে যাওয়ার উপক্রম। হঠাৎ হৃদিতের দৃষ্টি মেহেরিমার রক্ত জমা হাতের দিকে পড়তে ওর মুখভঙ্গি পাল্টে যায়। নীলমণির চোখ জোড়া লাল হয়ে ওঠে। হৃদিত ব্যাকসিট তুলে পানি আর হ্যান্ড ওয়াশ বের করে। মেহেরিমা তখনও নিজের অহেতুক ভাবনায় বিভোর হয়ে মাথা নিচু করে বসে আছে। হঠাৎ ডান হাতে টান পড়তে মেহেরিমা চোখেতে চোখ তুলে তাকায় হৃদিতের দিকে। হৃদিত ততক্ষণে মেহেরিমার হাতের রক্ত জমা স্থানে পানি ঢেলে দিয়েছে। সেই পানিতে গাড়ির সিট, মেহেরিমার জামা, হৃদিতের শার্ট ভিজে একাকার। হঠাৎ হৃদিতের এমন কর্মকাণ্ড মেহেরিমা ঠিক বুঝতে পারছে না। প্রথমকে তাকিয়ে আছে হৃদিতের মুখের দিকে। ফর্সা লম্বাটে মুখটা লাল টকটকে হয়ে আছে, শক্ত শানিত চোয়াল যেন আরো শক্ত হয়ে গেছে। কপালের নীল রগগুলো ফুলে উঠেছে। নীল রগের চোখ জোড়া হঠাৎই কেমন ভয়ঙ্কর বর্ণ ধারণ করেছে। মেহেরিমা ভয়ে শুকনো ঢোক গেলে হঠাৎ করে হাতে ব্যথা আর জ্বালা অনুভব হতেই মেহেরিমা আঁতকে ওঠে। হৃদিতের সেদিকে কোনো খেয়ালই নেই। ও বিড়বিড়িয়ে কিছু একটা বলে চলেছে আর হ্যান্ড ওয়াশ দিয়ে মেহেরিমার হাতে এমনভাবে ডলে চলেছে যেন হাতের চামড়াটাই তুলে ফেলবে। মেহেরিমা নিজের ব্যথা দাঁত চেপে সহ্য করে কানটা একটু এগিয়ে হৃদিতের কথা শোনার চেষ্টা করে। My little kitty, you are only mine. No one can touch you. এই কথাগুলোই হৃদিত বিড়বিড় করে বলে চলেছে। এবার আর ব্যথা জ্বালা সহ্য করতে না পেরে মেহেরিমার শব্দ করে কান্না করে দেয়। মেহেরিমার কান্নার শব্দ কর্ণগোচর হতে হৃদিতের হাত জোড়া থেমে যায়। ও হেসে ফেরে। মেহেরিমার সাথে এতক্ষণ কি করেছে সেটা ভাবতে হৃদিতের চোখে মুখে অসত্যের ছাপ ফুটে ওঠে। হাতটার অবস্থা খুব বিশ্বচনীয়, চামড়া ছিঁড়ে রক্ত বের হওয়ার উপক্রম। মেহেরিমা তখনও নিচের দিকে তাকিয়ে কান্না করে চলেছে। Shit, holy shit, damn it. কথাটা বলেই হৃদিত হাত দিয়ে স্টিয়ারিংয়ে জোরে আঘাত করে। সেই শব্দে মেহেরিমা পুনরায় কেঁপে ওঠে। অতঃপর দ্রুত টিস্যু দিয়ে মেহেরিমার হাত মুছে দিতে দিতে বলে, I'm sorry little kitty, please forgive me. I promise next time আর কখনো তোকে এভাবে ব্যথা দিব না। প্লিজ কান্না করিস না। এই দেখ কানে ধরছি। জান আমার, অ্যাগেইন সরি। হঠাৎ হৃদিতের কণ্ঠস্বরের এমন পরিবর্তন দেখে মেহেরিমার কান্না থামে অত্যল্প। ও ফুলো ফুলো চোখ মুখ নিয়েই হৃদিতের দিকে চোখ তুলে তাকায়। হৃদিত বাচ্চাদের মতো ঠোঁট উল্টে ইনোসেন্ট ফেসে কানে হাত দিয়ে মেহেরিমার দিকে তাকিয়ে আছে। আজ হৃদিতের এই ব্যবহার, এই রূপ, এই সম্পূর্ণ হৃদিতটাকেই যেন নতুন লাগছে মেহেরিমার কাছে। এমন কিউট লুক দেখে না চাইতো মেহেরিমা মুচকি হাসে। হৃদিত এবার গাড়ি স্টার্ট দিয়ে আস্তে আস্তে চালাতে থাকে। পরক্ষণেই বলতে শুরু করে, সোনা, তুই তো জানিস আমি তোকে কতটা ভালোবাসি। তোর উপর অধিকার শুধুমাত্র আমার, আর কারণ না। কেউ তোকে স্পর্শ করবে, দেখবে, এটা আমি সহ্য করতে পারি না। তাই তোর আগের মাথায় এমনটা করে ফেলেছি। আই এম সরি সোনা। কথাগুলো কর্ণে পৌঁছাতেই মেহেরিমার বক্ষস্থল প্রশান্তিতে ছেয়ে যায়। নিজের হাতের ব্যথা ভুলে ওর মাথার মধ্যে হৃদিতের বলা শুধু একটা কথাই ঘুরপাক খেতে থাকে, তোর উপর অধিকার শুধুমাত্র আমার, আর কারো না। কিছুক্ষণ আগে হৃদিতের হিংস্র রূপটা যেন অতি সহজেই ভুলে যায়, হয়তোবা কথায় বশীভূত হয়ে। তা হয়তো কি? মেহেরিমা খুশি খুশি মনে মুচকি হেসে জিজ্ঞাসা করে, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? হসপিটালে ডক্টর দেখিয়ে তোর হাত ব্যান্ডেজ করতে হবে। খুব ব্যথা করছে জান, জ্বলছে খুব। হৃদিত কথাটা বলে মেহেরিমার ডান হাতটা ধরে আস্তে ধীরে ফু দিতে থাকে। মেহেরিমা প্রশান্তির হাসি দিয়ে বলে, এতক্ষণ জ্বলছিল, এখন শান্তি অনুভব হচ্ছে। সময় বিকালবেলা। সূর্যমামা আজকের মতো বিদায়ের প্রস্তুতি নিচ্ছে। পুকুরের পানি মৃদু সূর্যের আলোয় ঝলমল ঝলমল করছে। ঠান্ডা ছিটছিড়ি বাতাস বইছে। চৌধুরী বাড়ির ফুল বাগান থেকে ভেসে আসছে নামনা জানা ফুলের মিষ্টি সুবাস। হৃদিত বাড়ির পেছনে একা একা বসে গিটারের সুর তুলে গান গাইছে। তাইফ আর তাবান খেলার মাঠে গেছে ফুটবল খেলতে। না হলে এতক্ষণে হৃদিতকে বিরক্ত করে ছাড়ত। হৃদিতের গান গাওয়ার মাঝেই হঠাৎ ওর ফোনটা নিঃশব্দে বেজে ওঠে। হৃদিতের কোনো কাজের মাঝে ডিস্টার্ব
একদম পছন্দ না। ওর মেজাজ বিগড়ায়, তবু অনিচ্ছা নিয়েই প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে হাতে নেয়। ফোনের স্ক্রিনে নিজের বাবার আনসেভ নাম্বারটা দেখতে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে কল রিসিভ করে। বলুন এমপি আরিফ হাসান চৌধুরী, কি দরকারে আমাকে স্মরণ করেছেন? আমি কি শুধু প্রয়োজনেই তোমাকে কল দেই বাবা? জি এমপি স্যার। হৃদিতের কাঠখোট্টা জবাবে আরিফ হাসান চৌধুরী মলিন হেসে বলেন, বাসায় আসবে কবে? তোমাকে ছাড়া ভালো লাগছে না কিছু? তোমার মা কান্না করছে শুধু, তুমি কারোর কলও রিসিভ করছো না। কেন, আপনার বউ ছেলে বৌমা আছে তো, আমাকে কেন প্রয়োজন স্যার? আর তাছাড়া ঢাকাতে থাকলে আপনার রাজপ্রাসাদে আমি কয়দিন থাকি স্যার? আমাকে কাইন্ডলি একটু বলবেন প্লিজ। আপনার বউকে বলবেন এই সব কুমিরের কান্না যেন আমার জন্য না করে। এভাবে কেন বলছো? আমরা তোমার বাবা মা। আমি মানি না। তুমি মানো বা না মানো, সত্য এটাই, আর সত্য সবসময় সত্যই থাকে। ঠিক বলেছেন স্যার, সত্য সব সময় সত্যই থাকে, সত্য কখনো মুছে ফেলা সম্ভব না। কথাটা বলেই হৃদিত কল কেটে দেয়। হৃদিত কল কাটতেই আরিফ হাসান চৌধুরীর চোখে জলেরা হানা দেয়। এ বিষাক্ত অতীত কবে পিছু ছাড়বে? এই অতীত যে আর টেনে বেড়ানো সম্ভব না, এর থেকে বরং মৃত্যুই শ্রেয়। নিজের জানেন টুকরো ছেলেকে আরিফ হাসান হারিয়ে ফেলেছে। সেই ছোট্ট হৃদিত আর এই হৃদিতের মাঝে যে আকাশ পাতাল পার্থক্য। অর্থাৎ কাঁধে কারোর স্পর্শ পেতেই পেছনে ফিরে তাকায় আরিফ হাসান চৌধুরী। শ্রেয়া চৌধুরীকে দেখে চোখের জল লুকানোর বৃথা চেষ্টা করে। শ্রেয়া চৌধুরী ম্লান হেসে বলেন, কান্না করো না, সব ঠিক হয়ে যাবে। এটা কি আদৌ ঠিক হওয়ার মতো? মিথ্যা সান্ত্বনা আর কত দিবে শ্রেয়? তোমার সাথে সাথে একই পাপ আমিও বয়ে বেড়াচ্ছি আরিফ। আল্লাহর ওপর ভরসা রাখো, আমাদের ছেলে আমাদের একদিন ঠিক বুঝতে পারবে। আমার পাপের কোনো ক্ষমা নেই শ্রেয়, আর না কখনো তোমাকে ক্ষমা করবো আমি। কথাটা বলে ঘর থেকে হন্তদন্ত পায়ে বেরিয়ে যান আরিফ চৌধুরী। গাড়ি নিয়ে প্রস্থান করেন বাড়ি থেকে। শ্রেয়া চৌধুরী ছলছল চোখে ওনার যাওয়ার দিকে তাকিয়ে থাকেন। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। দিদি তখন মেহরিমাকে ডক্টর দেখিয়ে মার্কেটে যেয়ে বোরকার সাথে প্রয়োজনীয় সবকিছু কিনে দিয়ে বাসায় রেখে গেছে। মেহরিমা বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে ঘুমিয়েছিল। অবনী শেখ 3টার দিকে স্কুল থেকে বাসায় ফিরে মেহরিমার হাতে ব্যান্ডেজ দেখতে পেয়ে পুলিশের মতো জেরা শুরু করেছিলেন। মেহরিমা সব পারলেও অবনী শেখের ঈগল দৃষ্টির সামনে মিথ্যা বলতে পারে না। তবু আজ আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখায় বেশ সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলেছিল। সবটা শুনে অবনী শেখ বিশ্বাস করেছিলেন, কি কে জানে। তবে মেহরিমাকে আর প্রশ্ন করেননি। মেহরিমা এখনও বোরকার ব্যাপারটা জানায়নি মাকে। একদিন এত কিছু ঘটলেও তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মা অতি সহজেই সব বুঝে ফেলবেন। এমনিতেই অবনী শেখ চৌধুরীদের কেন যেন সহ্য করতে পারে না। মেহরিমাকে চৌধুরী ভিলাতেও সহজে যেতে দেয় না। মেহরিমা বিষয়টা নিয়ে অতটা মাথা ঘামায় না, কারণ ওর মা ওদের দুই বোনকে খুব প্রয়োজন ছাড়া কোথাও যেতেই দেয় না। তবে চৌধুরী বাড়ির প্রতি একটু বেশি করে এই চা। মেহরিমা ভেবে রেখেছে হাতের বাহানা দিয়ে এখন কয়দিন কলেজে যাবে না, তারপর ডক্টর দেখানোর নাম করে বাইরে যেয়ে বাসে এসে বলবে বোরকা কিনে এনেছে। এখন ভালোই ভালোই প্ল্যানিং মতো সবকিছু হলেই হলো। নীলাক্ষী, মা আমার, ঘুমিয়ে পড়েছিস? মায়ের কণ্ঠ শুনে মেহরিমা ওর সামনে রাখা বইতে মনোযোগ দেয়। অবনী শেখ আর মাধবী মেহরিমার ঘরে এসে খাটে বসে। মেহরিমা ওদের দিকে চেয়ার ঘুরিয়ে হাসি খুশি মুখে সামনাসামনি বসে। এত রাত হয়ে গেল, এখনো পড়ার টেবিলে বসে আছিস কেন? মাথা যন্ত্রণা করবে তো, সময় মতো সব কাজ করবি। অবনী শেখের কথায় মেহরিমা হ্যাসোচোখ মাথা নাড়ায়। মাধবী বলে, মা তুমি এত টাইমলি সব কাজ কিভাবে করো গো? আমরা চাইলেই সব করতে পারি, শুধু ইচ্ছা শক্তির প্রয়োজন। এই যে দেখ, যারা ডক্টর তাদেরকে তো দিনের প্রায় অর্ধেক সময়ও হসপিটালে কাটাতে হয়। তারাও তো নিজেদের সংসার বাচ্চা সব সামলিয়ে থাকে, তাই চাইলে সব সম্ভব। পাঞ্চুয়ালিটি আমাদের লাইফের খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। যে যত বেশি পাঞ্চুয়াল সে তত বেশি সাকসেসফুল। তুমি কত বোঝো মা। মেহরিমার বোকা কথায় অবনী শেখ মুস্কি হেসে বলেন, সময় হোক, তোরাও বুঝবি। মনে রাখবি, সময় আর পরিস্থিতি মানুষকে সবচেয়ে বেশি ম্যাচিওর করে তোলে। যে যত বাস্তবতার
কবলে পড়বে, জীবনে সে তত বেশি শিখবে, তত বেশি শক্ত হবে। তবে দোয়া করি আমার মতো এত বাস্তবতার সম্মুখীন তোদের যেন হতে না হয়। দুই বোন বুঝদারের মতো মাথা নাড়ে। মেহেরিমা অবনী শেখকে ওনার বলা শেষ কথাটা নিয়ে যখনই প্রশ্ন করতে যাবে তখনই ওদের বাসার কলিং বেল বেজে ওঠে। মেহেরিমাদের একতলা বিশিষ্ট ঘরটা বেশ পরিপাটি, মানসম্মত। অবনী শেখ দরজা খুলতে এগিয়ে যায়। পেছন পেছন মেহেরিমা আর মেধাবীও আসে। অবনী শেখ দরজা খুলতেই জলিল শেখকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মেহেরিমা আর মাধবী ওনার বুকের উপর হামলে পড়ে। জলিল শেখ দেহে যেন প্রাণ ফিরে পায়। কলিজার টুকরো মেয়ে দুটোকে ছাড়া জলিল শেখ এই কয়দিন একটু শান্তিতে ছিলেন না। উনি মুস্কি হেসে দুই মেয়েকে দুই হাতে আগলে নেন। মীনাক্ষী, নীলাক্ষী, তোদের বাবা অনেক পথ জার্নি করে এসেছে, ওনাকে ফ্রেশ হতে দে। অবনী শেখের কথা শুনে মাধবী আর মেহেরিমা জলিল শেখকে ছেড়ে দেয়। জলিল শেখ মেঝে থেকে ব্যাগটা তুলে ঘরে ঢুকতে ঢুকতে বলে, আমার আম্মারা কেমন আছে? মাধবী আর মেহেরিমা মুস্কি হেসে একসাথে বলে, আলহামদুলিল্লাহ বাবা। আলহামদুলিল্লাহ বাবা। মেহুমা, তোমার হাতের ব্যথা কমেছে? মেহেরিমা হ্যাসূচক মাথা নাড়িয়ে বলে, বাবা, তোমার আসতে এত লেট হলো কেন? আমরা সবাই সেই সন্ধ্যা থেকে তোমার জন্য অপেক্ষা করছি। গ্রামের মানুষ তো চেয়ারম্যান করে বাড়ির মাটি রাখছিল না। একটা গুরুত্বপূর্ণ কাজ পড়ে যাওয়ায় দেরি হয়ে গেল আসতে। গ্রামের মানুষের আস্থার জায়গা আমি আম্মা, তাই ওরা তো আসবেই আমার কাছে। রাত 11টা বাজে। মীনাক্ষী, নীলাক্ষী, নিজেদের ঘরে যেয়ে ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। কালকে ফজরের নামাজের সময় উঠতে যদি দুজনই একটু বাহানা করিস তাহলে একটা মারও কিন্তু মাটিতে পড়বে না। অবনী শেখের কথায় ওরা দুজন সুরসুর করে ওখান থেকে কেটে পড়ে। জলিল শেখ হাসতে হাসতে বলেন, তুমি পারো বটে। এভাবে না বললে আজ সারা রাত তোমার সাথে গল্প করেই কাটিয়ে দিত দুজন। 3 দিনের গল্পের ঝুড়ি নিয়ে বসবে, শুনে দেখো। আচ্ছা চলো, ফ্রেশ হয়ে খেয়ে রেস্ট নিবে তুমি। হ্যাঁ চলো। মেহেরিমা রুমে এসে দরজা লক করে শুয়ে পড়ে। কি মনে করে যেন ফোনটা হাতে নেয়। হৃদিতের নাম্বার থেকে 10+ মিসড কল দেখতেই মেহেরিমা আটকে ওঠে, দিক দিশা হারিয়ে বসে। তাড়াতাড়ি কল দেয় হৃদিতের নাম্বারে। সাথে সাথেই কলটা কেটে যায়। সেকেন্ড পেরোতেই আবার কল আসে। হৃদিত বোধহয় মেহেরিমার কলের অপেক্ষাতেই ছিল। মেহেরিমা এবার দ্রুত রিসিভ করে। মেয়েটা ফোন কানে ধরে চুপচাপ বসে আছে। মুখ দিয়ে যেন কোনো কথা বের হচ্ছে না। হৃদিতও চুপচাপ আছে। ফোনের দুই পাশে নিস্তব্ধতা বিরাজমান। শুধু শোনা যাচ্ছে দুজনের শ্বাস প্রশ্বাসের শব্দ। মিনিট 2 পেরিয়ে যাওয়ার পর হৃদিত হিসিয়ে বলে, কল ধরলি না কেন? কতবার কল দিয়েছি আমি? হৃদিতের ভয়েসটা কেমন যেন শোনায়। মেহেরিমা ভরকে যায়। ভয়ে আমতা আমতা করে বলে, আমি বাবার কাছে ছিলাম, বাবা বাইরে ছিল, বাসায় আসলো মাত্রই। নেক্সট টাইম কল ধরতে 1 সেকেন্ডও লেট হলে তোর বেহাল অবস্থা করে ছাড়বো আমি। মেহেরিমা ভয়ে চুপসে যায়। ওপাশ থেকে হৃদিতের জোরে জোরে শ্বাস টানার শব্দ আসছে। ছেলেটা 2 মিনিট সময় নিয়ে নিজেকে সামলিয়ে একটু স্বাভাবিক হয়ে বলে, কথা বলছিস না কেন? তোর নিঃশ্বাসের শব্দ শুনিয়ে আমাকে বেসামাল করার জন্য কল দিলি নাকি? অমনি মেহেরিমার মুখ ফসকে বেরিয়ে যায়। নিঃশ্বাসের শব্দ শুনে মানুষ বেসামাল কিভাবে হয় হৃদিত ভাই? এখন জানতে চাস না? সহ্য করতে পারবি না। বিয়ের পরে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। হৃদিতের এমন লাগাম ছাড়া কথা শুনতেই মেহেরিমার গাল দুটো লজ্জায় লাল হয়ে ওঠে। কান দিয়ে উষ্ণ ধোঁয়া বের হয়। হৃদিত আবারও নরম স্বরে বলে, মাই লিটল কিটি, হুম হাতের ব্যথা কমেছে? হুম ব্যান্ডেজ চেঞ্জ করিয়েছিস? হুম কেন? ভুলে গেছি। পানিশমেন্ট দিলে সব মনে থাকবে। মেহেরিমা শুকনো ঢোক গেলে, কি পানিশমেন্ট দেবেন হৃদিত ভাই? তুই তো বড্ড ছোট, আমার কোনো পানিশমেন্টই সহ্য করার ক্ষমতা নেই তোর। আমি মোটেও ছোট না হৃদিত ভাই। আমার বাচ্চার মা হওয়ার মতো বড় হয়েছিস কি? মেহেরিমা 1 মিনিটের মতো সময় নিয়ে ছোট্ট করে জবাব দেয়, না। তাহলে আর বড় হলি কোথায়? কথাটা বলেই হৃদিত নিজেই হেসে ওঠে। মেহেরিমা 5 সেকেন্ডের সেই হাসির শব্দতে যেন নিজের সর্বসুখ খুঁজে পায়। মেহেরিমা অবাকও হয়। এই গমরামুখ মানুষটা হাসতেও জানে। হাসলে ঠিক কতটা সুন্দর লাগবে। নিশ্চয়ই চোখ ধাঁধানো সুন্দর। হৃদিতের কথায় মেহেরিমা ভাবনা থেকে বেরিয়ে নড়ে চড়ে বসে। মেডিসিন নিয়েছিস? হুম। আচ্ছা তাহলে ঘুমিয়ে পড়। আল্লাহ হাফিজ। এই না না না, শুনুন। মেহেরিমার কথায় হৃদিতের ঠোঁটে বাঁকা হাসি ফুটে ওঠে। অতঃপর বলে, সামনে থাকলে তো কাঁপাকাঁপি শুরু করে দিস।
আর ফোনে তো একদম তোতাপাখি হয়ে গেছিস। হৃদিতের কথায় মেহেরিমার মনের মাঝে আবারও ভয়েরা উকিঝুঁকি দিতে শুরু করে। এতক্ষণ তো ভুলতেই বসেছিল যে ও ওই জমের সাথে কথা বলছে। হৃদিত স্বাভাবিকভাবেই বলে, কি বলবি বল। কি করছেন আপনি? আর্ট করি। ঝেড়ে কাজ তো লিটল কিটি। আমি কয়দিন কলেজে যেতে পারবো না। আজ হাত নিয়ে মাকে মিথ্যে বলেছি যে আমি রাস্তায় পড়েছে, ওখানে আবার ব্যথা পেয়েছি। মা বিশ্বাস করেছে কিনা জানি না, তাই বোরকার কথা বলার সাহস পাইনি। একটু সময় লাগবে। হৃদিত কি বুঝলো কে জানে, ঠোঁট কামড়ে কিয়ৎ সময় ভাবে। আচ্ছা, হৃদিতের কথা শুনে মেহরিমার ঠোঁট দুটো আপনা আপনি দুদিকে সরে মুখটা হা হয়ে যায়। হৃদিত একবার এই কথাটা মেনে নিয়েছে, এটা যেন মেহরিমা বিশ্বাস করতে পারছে না। ঘুমিয়ে পড়। কথাটা বলেই কল কেটে দেয় হৃদিত। এদিকে মেহরিমার মনে চলছে অস্থিরতা। উনি কি রেগে গেছেন? রেগে কল রেখে দিলেন নাকি? আমার কি ওনাকে একবার কল দেওয়া উচিত? কল দিলে যদি ঝাড়ি মারে? এভাবে 15 মিনিটের মতো উসখুস করে নিজের মনকে সান্ত্বনা দেয় মেহরিমা। কাল যা হবে দেখা যাবে। শরীর অসুস্থ থাকায় আর সময় নষ্ট না, তাড়াতাড়ি শুয়ে পড়ে। 5 মিনিটের মধ্যেই ঘুমের দেশে পাড়ি দেয়। তাইফ আর তাবান এই প্রথম পারমিশন না নিয়ে হঠাৎ হৃদিতের ঘরে ঢুকতেই চমকে ওঠে। হৃদিতের রুমে ড্রেসিং টেবিল সহ কাচের যত জিনিস আছে সব ভেঙে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। হৃদিতের ডান হাত ক্ষতবিক্ষত হয়ে রক্ত ঝরছে। সেই রক্ত দিয়েই ক্যানভাসে বড় বড় অক্ষরে লেখা, মাই অ্যাঞ্জেলা, মাই গার্ল। এত কিছু ঘটিয়েও ছেলেটার এই সব দিকে কোনো খেয়াল নেই। ও আরামসে ওই ক্ষতবিক্ষত রক্তচড়া হাত নিয়ে বেডে চোখ বন্ধ করে শুয়ে আছে। ঠোঁটে মুস্কি হাসে। তাবান আর তাইব সাবধানতার সাথে দ্রুত ঘর পরিষ্কার করে ফেলে। তারপর কাউকে না জানিয়েই এত রাতে ডক্টর ডেকে এনে হৃদিতের হাত ব্যান্ডেজ করে মেডিসিন লিখে দেয়। হৃদিত তখনও নির্বিকার। ডক্টর চলে যেতে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে হিসশিসি ওঠে। পারমিশন না নিয়ে এই রুমে আসার সাহস পেলি কোথায়? ভুল হয়ে গেছে ভাইয়া, সরি। তাইফের কথায় হৃদিত বলে, নেক্সট টাইম যেন আর এমন ভুল না হয়। এখন এই রুম থেকে যা। ওরা দুজন মাথা নাড়িয়ে চলে যায়। তাবান হঠাৎ দরজার সামনে দাঁড়িয়ে বলে। তাবানের কথা শেষ করতে না দিয়েই হৃদিত বলে, ওই সব ফাউল মেডিসিন তুই খা গাধা। আমার মেডিসিন আমি পেয়ে গেছি। মাই ওয়ান অ্যান্ড অনলি মেডিসিন ইজ মাই অ্যাঞ্জেলা। নাও গেট লস্ট। ওরা দুজন খেয়াল করে হৃদিতের চোখ মুখের রং পরিবর্তন হয়ে কেমন ভয়ঙ্কর হয়ে উঠেছে। হঠাৎ হৃদিতের ভয়েস আর চেহারার এমন পরিবর্তন হতেই তাইফ তাবান বেশ ভয় পেয়ে যায়। কোনো রকমে দরজা লক করে হাওয়ার বেগে ওখান থেকে ছুটে পালায়। হৃদিত চোখ বন্ধ করে বিড়বিড় করে আওড়ায়, মাই অ্যাঞ্জেলা, মাই লিটল কিটি, ইউ আর অনলি মাইন অ্যান্ড নো ওয়ান এলসেস। সময় বিকালবেলা। সূর্য পশ্চিম আকাশে অস্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রতিদিনের মতো আজও প্রকৃতি হাস্য উজ্জ্বল। মেহরিমা শুয়ে শুয়ে ছটফট করছে। আজ ইচ্ছে করেই বাহানা দিয়ে কলেজে যায়নি, যার ফলে হৃদিতের সুদর্শন পুরুষালী গম্ভীর মুখটাও দর্শন করতে পারেনি। মেহরিমার মনটা আজ কেমন যেন অস্থির লাগছে, শান্তি পাচ্ছে না। মন চাচ্ছে এক ছুটে চৌধুরী বাড়িতে চলে যেতে। মেহরিমা নিজের মনের চাওয়াকে প্রশ্রয় দিল। যেই ভাবা সেই কাজ। বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে 5 মিনিটের মধ্যে ছটপট ফ্রেশ হয়ে এসে নিজেকে পরিপাটি করে রুম থেকে বেরিয়ে এলো। উদ্দেশ্য কিচেন। মা, অবনিশেখ রাতের রান্না বসিয়েছেন। মেহরিমার ডাকে পেছনে তাকে মুস্কি হাসলেন। বল মা, কোনো দরকার? আগামীকাল ম্যাথ ক্লাস টেস্ট আছে। মাধুর কাছে যাওয়ার দরকার ছিল একটু। আজকের ম্যাথ নোট কালেক্ট করতে হবে। চৌধুরী বাড়ির কথা শুনতে অবনিশেখের মুখমণ্ডল শক্ত হয়ে আসে। উনি কিছুটা গম্ভীর কণ্ঠে বলেন, তোর ফোন কি হয়েছে? রিদাকে নক দিয়ে হোয়াটসঅ্যাপে নিয়ে নে। মা, আজ তো ওয়াইফাই বন্ধ। লাইনে কি একটা সমস্যা হয়েছে? কালকের আগে আসবে বলে মনে হয় না। কথাটা শুনে অবনিশেখ তীক্ষ্ণ দৃষ্টিতে মেহরিমার দিকে তাকায়। বেশ অমনি মেহরিমার ভেতরে সাজানো সব কথা তালগোল পাকিয়ে যায়। শুধু কি ম্যাথনোট কালেক্ট করতেই যাচ্ছিস? অবনিশেখের এমন কথাতে মেহরিমা থতমত খেয়ে যায়। অবনিশেখ তখনও নির্বিকারভাবে তাকিয়ে রয়েছেন। মেহরিমা শুকনো ঢোক গিলে বলে, মা। অবনিশেখ মিনিট দুয়েক সময় নিয়ে বলে, আচ্ছা যা, সন্ধ্যার আগে বাসায় চলে আসবি। আমার ব্যাগের সাইডে টাকা আছে, নিয়ে যা। ব্যানে যাবি, ব্যানে আসবি। মেহরিমা হ্যাসিচোখ মাথা নাড়িয়ে তাড়াতাড়ি করে টাকা নিয়ে বের হয়ে পড়ে। খুশিতে মেহরিমা লুঙ্গি ড্যান্স দিতে মন চাচ্ছে। গোমরা মুখটা হঠাৎ মেহরিমাকে দেখলে হয়তো খুব অবাক হবে। সেই সুদর্শন মুখের অবাক চাহনে নিশ্চয়ই নজর কাড়া। মেহরিমা বাসা থেকে বেরিয়ে যেতেই অবনিশেখ
দীর্ঘশ্বাস ফেলেন, মনে মনে আওড়ায়। ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে সবাই, এর শেষ কোথায়? তোর সুখের কথা ভাবতে যে মায়ের মতো আমিও কোনো ভুল করে ফেলছি না তো নীলাক্ষী? তরকারি পোড়ার গন্ধ নাকে আসতেই অবনীশেখ নিজের ভাবনা থেকে বেরিয়ে তাড়াতাড়ি গ্যাস বন্ধ করে দেয়। অতঃপর রান্নায় মনোযোগী হয়। মেহেরিমা ভ্যান থেকে নেমে ভাড়া মিটিয়ে গুটি গুটি পায়ে বাড়ির দিকে হেঁটে চলে। দারোয়ান শামসুল চাচা মেহেরিমাকে দেখতেই হাসি মুখে এগিয়ে আসেন।